তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও প্রতিক্রিয়া তুলে ধরি, জানতে চাই অতিথিদের মতামত এবং তাদের বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার বিষয়, আজকে আমাদের আলোচনার বিষয়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি পেল জনগণ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শিক্ষক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। ঠাকুর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। সারওয়ার তুষার, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। সারওয়ার তুষার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেহেতু অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা প্রথমে একটি প্ল্যাটফর্ম, পরবর্তীতে রাজনৈতিক শক্তি হিসেবে পথ চলা শুরু করেছেন। জানি না কতটুকু শক্তি হতে পেরেছেন। আগামী নির্বাচনেই জনগণ সেই জানান বা সেই প্রশ্নের জবাব আপনাদেরকে দিবে। আপনারা রাজনীতির শুরুতেই বলেছিলেন অভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাজনীতিতে একটি নতুন বন্দোবস্ত প্রয়োজন। পুরনো বন্দোবস্তই আসলে ফ্যাসিবাদকে উপহার দিয়েছে। আমরা এই 15 মাস পরে কি নতুন বন্দোবস্তের কি ধারণা পেলাম, সেটি সাধারণ মানুষ, নিশ্চয়ই 15 মাস ধরে আপনারা কাজ করেছেন, সাধারণ মানুষ কি বলে এবং আপনাদের কেমন সাড়া পাচ্ছেন, আপনাদের ব্যাপ্তি কত বড় হচ্ছে ডে বাই ডে, জনসমর্থন বা জনগণের ভিত কত মজবুত হচ্ছে আপনাদের পক্ষে? আপনাকে ধন্যবাদ। এনসিপি গণ অভ্যুত্থানের পরে গঠিত একটা দল এবং তারা নতুন বন্দোবস্ত সহ রাষ্ট্রের অনেকগুলো পরিবর্তনের কথা তারা বলেছে এবং এখনও সেটার জন্য আমরা কাজ করছি। আমাদের যেটা সংগঠন যদি বলেন, সংগঠন সারা দেশে বিভিন্ন জায়গায় আমাদের কমিটি হচ্ছে, বিভিন্ন অঙ্গ সংগঠন হচ্ছে। এখন আবার একটা নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, ফলে নির্বাচনকে মাথায় রেখে আমাদের ওই সকল আসনে নির্বাচনী প্রস্তুতি নিতে হচ্ছে। এর বাইরে যে সকল আসনে আমাদের প্রার্থী থাকবে না, সে সকল আসনে গণভোটকে কেন্দ্র করে আমাদের কাজ করতে হবে। তো ফলে গত এই দলের ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন আমরা ধরি, আগামী ফেব্রুয়ারিতে 1 বছর হওয়ার আগেই একটা ইলেকশন ফেস করতে হবে। ইট ইজ এ হিউজ চ্যালেঞ্জ। বাংলাদেশে এরকম সম্ভবত জাসদের এরকম ইতিহাস আছে, খুব কম সময়ের মধ্যে তাদেরকে ইলেকশন করতে হয়। এর বাইরে কিন্তু এরকম ইতিহাস নাই এবং যে কনটেক্সটে নির্বাচনটা হচ্ছে এটাও খুব ডিফারেন্ট একটা কনটেক্সট। ফলে আমাদের জন্য একটা হিউজ চ্যালেঞ্জিং টাইম। একসাথে নির্বাচন করা এবং সংগঠন করা, দুটোকে একসাথে ম্যানেজ করা, এটা খুব কঠিন। তবুও আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি। এর মধ্যে কোথাও সেটব্যাক আছে, কোথাও অগ্রগতি আছে, কোথাও অর্জন আছে, সব কিছু মিলিয়ে আগাচ্ছে। এবং যেটার কথা বলে নতুন বন্দোবস্তের মানুষ কি পেল সেটা এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া যাবে না, আরও অপেক্ষা করতে হবে। কারণ হচ্ছে গত যে 53 বছর এবং বিশেষত গত 15 বছর, এই সময়ের যে আপনার বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে চুরমার করে ভেঙে ফেলা হয়েছে, মানে এটার প্রতিষ্ঠানগুলোকে যেভাবে অকেজ করে ফেলা হয়েছে, এটা রাতারাতি ঠিক হবে না, এটা আমরা সবাই বুঝি। আমাদের আকাঙ্ক্ষা আকাশচুম্বী, কিন্তু আমাদের নানাভাবে আমরা যখন এই পরিবর্তনের পথে আগাচ্ছি, এখানে বাধাগুলোও কিন্তু অনেক পরিষ্কার। মানে ইভেন গত 1.5 বছরেও বিভিন্ন ধরনের পরিবর্তন করার ক্ষেত্রে নানা ধরনের বাধা তৈরি করা হয়েছে, এখনও হচ্ছে। এটা সবসময় এই সংগ্রামটা থাকবে, ফলে এটা আমাদেরকে চালাতে হবে। এন্ড রেজাল্ট এখনই আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা বলতে পারি যে আমরা একটা রিফর্মের পথে হাঁটছে, এগোচ্ছেন। এই জায়গায় আমি একটু প্রশ্ন রাখতে চাই ছোট্ট করে, সেটি হচ্ছে যে আপনারা নতুন বন্দোবস্ত নিয়ে যখন সাধারণ মানুষের কাছে গেছেন, সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে বিপুল সমর্থন দিয়েছে, বেশ সাড়াও পেয়েছিলেন। কিন্তু এই নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করতে গিয়ে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে অংশ নেয়া জনগণের এক ধরনের প্রত্যাশা ছিল আপনাদের ঘিরে। আপনি নিজেই বললেন আকাশ সমান প্রত্যাশা ছিল এবং আপনাদের ডাকে সাড়া দিয়ে কিন্তু লাখে লাখে ঝাঁকে ঝাঁকে মানুষ বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছে এবং জীবন দিয়েছে। এই রক্তই ছিল আপনাদের শক্তি, এই শহীদরাই ছিল আপনাদের প্রেরণা, তাই তো? যদি সেটি হয়, আপনাদের নয়া বন্দোবস্তকে সাধুবাদ জানানোর জন্য মানুষ আর কি উৎসর্গ করবে। কিন্তু আপনারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মোকাবেলা করার জন্য পুরনো বন্দোবস্তের সাথে আপোষ করলেন। এটি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ, সংশয় বা প্রশ্ন জন্ম দিয়েছে। কি বলবেন? না, এটা ইট ডিপেন্ডস অন পারসেপশন নানা ধরনের হবে। কেউ মনে করবে যে এটা আপোষ, কেউ আবার এটাকে কৌশল কিংবা সঠিক সিদ্ধান্তও মনে করতে পারে। কারণ হচ্ছে যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছি, এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে বললেই নতুন বন্দোবস্ত হয়ে যাবে না। যত অ্যাক্টর আছে
পলিটিক্সের ফিল্ডে কিংবা পাওয়ারের যে নেক্সাস, এখানে যত অ্যাক্টর আছে সবাইকে কিন্তু নতুন বন্দোবস্ত চাইতে হবে। সবাই পুরনো স্টাইলে চলবে, আর আমি যদি শুধু নতুন বন্দোবস্ত বলতে থাকি তাহলে কিন্তু নতুন বন্দোবস্ত হবে না। এটা হচ্ছে ওয়ান থিং। আর সেকেন্ড থিং হচ্ছে পুরনো কারোর সাথে গেলেই নতুন বন্দোবস্ত আর হবে না, ব্যাপারটা কিন্তু তা না। আপনাকে মানে এটার ভেতরে থেকেই আপনি কখনো ওই যে যেটাকে বলে যে পলিটিক্সকে যদি আপনি একটা কোর্টের সাথে চিন্তা করেন, এই কোর্টের বাইরে থেকে কথা বলে কোনো লাভ হবে না, এটার ভেতরে আসতে হবে, ইনফিল্ডে থাকতে হবে, এটার ভেতরে আসতে হবে, এটার ভেতরে এসে এটার যে কাদা মাটি, এটার যে অনেক ধরনের আপনার কি বলে উত্থান পতন সব কিছুর মধ্যে থেকেই আপনাকে আগাতে হবে। তাহলে আপনারা যে যে পুরনো বন্দোবস্তের সাথে এক ধরনের পলিটিক্যাল টাই বলবো একটি বা নেক্সাস করেছেন, তারা কি আপনাদের এই নয়া বন্দোবস্ত বা নতুন রাজনৈতিক ধারণাকে সামনে রেখেই তারাও এই নির্বাচনটি করছে, না আপনারা তাদের যে পুরনো বন্দোবস্ত এটিকেই সামনে রেখে নির্বাচনে অংশ নিচ্ছেন? কে কাটটা নিচ্ছেন? না দুইটি বিপরীত মেরু, এক মেরুতে হওয়া কি সম্ভব? দেখেন, এখানে একটা জিনিস আমি আপনাকে বলবো যে বাংলাদেশের ইতিহাসে গত 70 বছর ইতিহাসে এরকম অনেকবার সময় এসেছে যখন বিভিন্ন মানে বিপরীত ধর্মীয় মতাদর্শের দলগুলো নির্বাচনী অ্যালায়েন্সে এসেছে। ফলে এটা একটা ডিফারেন্ট আলোচনা। আরেকটা হচ্ছে যে আপনারা কি পুরনো বন্দোবস্তে গেলেন নাকি পুরনো বন্দোবস্তরা কিছুটা নতুন বন্দোবস্তে আসলো, এটা একটা ভালো প্রশ্ন। এটার ক্ষেত্রে আমি বলবো যে ধরেন আপনি যদি জাতীয় ঐক্যমত্য কমিশনটা ভালো করে, যেহেতু পুরো আলোচনাটা জাতির সামনে একেবারে আছে, পুরোটাই লাইভ নির্বাচনে আপনাদের পরিষ্কার করতে হবে, ভোটারদের কাছে তো নিশ্চয়ই যাবে। হ্যাঁ, সেটাই বলছি, প্রশ্ন আসবে, 100% আসবে, এবং প্রশ্নটা কাঙ্ক্ষিত, মানে প্রশ্নটা আসতে হবে। ফলে আমি যেটা বলছিলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আপনি যদি আলোচনাগুলো দেখেন, যেহেতু এটা পুরোটাই লাইভ টেলিকাস্ট করা হয়েছে, সেখানে আপনি দেখবেন যে বিভিন্ন দলের নতুন নতুন যে পরিবর্তনের যে প্রস্তাবগুলো এসেছে, সেখানে কোন দলের কি পজিশন ছিল সেটা তো খুব পরিষ্কার। একটা চার্টার প্রকাশ হয়েছে এবং চার্টারে সবাই সাইন করেছে। নোট অফ ডিসেন্ট, আপনি দেখবেন নোট অফ ডিসেন্টগুলো যদি বিশ্লেষণ করেন তাহলেও অনেক কিছু বোঝা যাবে যে কোনগুলো ওয়েলকাম চেঞ্জ। যেমন ধরেন একটা জিনিস হচ্ছে, আপনারা তো ওই চার্টারে সই করেননি। আমরা সই করিনি, আমরা তো চার্টারটা প্রণয়ন করেছি। আপনারা প্রণয়ন করেছেন না সবগুলো রাজনৈতিক দল প্রণয়ন করেছে? সবগুলো রাজনৈতিক দল প্রণয়ন করেছে, আমরা এটার পার্ট, মানে আমরা আপনারা স্বাক্ষর করেন? হ্যাঁ, সেটা কেন করি নাই, কারণ হচ্ছে যে ওই এটা আপনারা ওন করেন না, নট নেসেসারিলি। এটা হলো ইমপ্লিমেন্টেশন যে মেথড, এই যে কিভাবে আইনি ভিত্তিটা নিশ্চিত করা ছাড়াই কিন্তু সাইনিং সেরেমনিটা হয়েছে। তখন আমরা বলেছিলাম যে এটা মানে আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে, এবং আমরা সাইন করি নাই বলেই কিন্তু পরে আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা পেলেন, আদারওয়াইজ কিন্তু এটা পাওয়া যেত না। তারপরেও সাইন ছাড়াই আপনারা একমত এটার সাথে? এটা তো আমরা প্রণয়ন করেছি, ওইটা নিয়ে তো আমাদের কোনো আপত্তি নাই। মানে ধরেন আমরা তিনজন, মানে জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে যে সকল রাজনৈতিক দল, তাদের এক ধরনের দায়বদ্ধতা আছে এই নির্বাচনটি, এই ভোটে, হ্যাঁ, এই গণভোটে। আপনারা যেহেতু স্বাক্ষর করেননি, আপনারা অতটা লায়াবল না। নট নেসেসারিলি। আমি আপনাকে একটা জিনিস বলি, ধরেন এটা দিস ইজ জুলাই সনদ, আমরা তিনজন মিলে জুলাই সনদটা তৈরি করেছি। এরপর কিভাবে আমরা এটা বাস্তবায়ন করবো সেই প্রশ্নে আমাদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে, তাই বলে তো এটা মিথ্যা হয়ে যাচ্ছে না যে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করি নাই। মানে ওনারশিপের মানে প্রমাণ তো হচ্ছে স্বাক্ষর। হ্যাঁ, এরপর যখন বললাম আমরা খুব স্পেসিফিক কারণ দেখিয়ে সাইন করি না, সেটা কি যে আপনি জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে করবেন আইনি ভিত্তিটা আমাদের পথ দেখান, এবং সেই মেথোডোলজির জায়গায় কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আসলো। আসার পরে সরকার আমাদেরকে যদি বলতো যে আপনারা সাইন করেন, আমরা সাইন করতাম, কারণ এই যে আমরা সাইন না করার কারণে কিন্তু আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা পেলেন, আদারওয়াইজ আপনি কিন্তু এটা পেতেন না। ফলে এটার জন্য আপনার এনসিপিকে ধন্যবাদ দেওয়া উচিত। জি, ধন্যবাদ সারওয়ার তুষার, আমরা ধন্যবাদ দিলাম আপনাদেরকে। ঠাকুর ভাই, আপনার কাছ থেকে সারওয়ার তুষারের বক্তব্যের মূল্যায়ন শুনতে চাচ্ছি এই বিষয়ে, নয়া বন্দোবস্ত এবং তারা স্বাক্ষর না করেও এই জুলাই চার্টারকে ওন করছেন। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা ও পটবিজ্ঞ আলোচক। দেখুন, আমি 24 সালের আগস্ট মাস থেকে আমাদের আন্দোলনের যারা কর্মী এবং আন্দোলনের নেতৃত্ব, এদের সাথে টক শো করি, এবং টক শোর আগে পরে দীর্ঘ সময় আরও তরুণ যারা আর কি, এদের সাথে কথা বলেছি যে নতুন বন্দোবস্তটা বেসিক্যালি কী, কথাটা ওরা বলতো ইয়ার সময়, টক শোয়ের সময়, যে আমরা একটা নতুন ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। তো বলতাম যে নতুন ব্যবস্থাটা কি? তো এটার উত্তর আজও কিন্তু আসে নাই। মানে তারা নিজেরাই জানে না ব্যবস্থাটা কি, সেটা না জানতে পারে। আমি আপনাকে বলি, কতগুলো কোয়েশ্চেন করে দেখবেন যেগুলো প্রত্যাশার মধ্যে একবার প্রাথমিক প্রত্যাশা, একেবারেই পিএইচডি থিসিস না। যেমন ইয়াবা বদি কক্সবাজারের, পাপুল লক্ষ্মীপুরের, যে জেল খাটছে এখনও মানব পাচারের দায়ে, এইরকম লোকগুলি পার্লামেন্টে আসতে পারবে না, অথবা আসতে নিরুৎসাহিত হবে এমন কোনো ব্যবস্থা, এটা সবার চাওয়া।
নাম্বার 2 হচ্ছে একটা চার্টার অফ ডিউটি, আইনসভার চার্টার অফ ডিউটিটা কি হবে? ওনারা কি আগের মতোই এই ঘুরে বেড়াবেন পার্লামেন্ট সচিবালয়ে, এই ডোর টু ডোর, টেবিল টু টেবিল কাগজপত্র নিয়ে ঘোরাঘুরি করবেন, বগলে একটা ব্যাগ থাকবে, পেছনে একটা পিএস থাকবে? তো 3, পার্লামেন্টারি কমিটিগুলি কার্যকর হবে কিনা, এবং ধরুন আইজিপি, আমাদের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারম্যান, ডিজি অ্যাপয়েন্টমেন্ট হওয়ার আগে যেমন আমেরিকায় কতগুলো ওপেন সেশন হয়, একবার প্রশ্নবাণে তাকে জর্জরিত করা হয়, বলা হয় যে তার ক্যারিয়ার নিয়ে আলোচনা হয়, তার এডুকেশন নিয়ে আলোচনা হয়। যেমন ধরুন আপনি পল কাপুরকে দেওয়া হয়েছে এখানে সাউথ এশিয়ায় আমাদের একজন তার পড়াশোনা অ্যান্ড আদার্স আমরা সবাই জানি। মানে আমার কথাটা হচ্ছে, একজন যখন সর্বোচ্চ সংস্থা প্রধান হবেন, আমরা তার ক্যারিয়ার সম্বন্ধে তার সব কিছু আমরা জানব, রাইট? তো এই যে জায়গাটা, তো এই জায়গাগুলোর আপনি কি কোনো সমাধান পেয়েছেন? এই যে 9 মাস আমরা যে আমাদের যে চলল 9 মাস পরে যখন অচলাবস্থা হলো, বলা হলো আপনারা 7 দিনের মধ্যে প্রস্তাবনা দেন, আর নইলে আমরা নিজের একটা দিয়ে দেব। কিন্তু কোনো রাজনৈতিক দল আপনি 9 মাসে পারলেন না, আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে বললেন 7 দিনে দিবেন। তো আগেই বলতেন পলিটিক্যাল পার্টিগুলি আমরা বসবো না, পলিটিক্যাল পার্টিগুলি আমি 15 ডেজ বা 30 ডেজ সময় দিলাম, আপনারা নিজেরা বসে আমাদের যারা আন্দোলনের পোস্টার বয় আছে তাদেরকে নেন সাথে, 2 জন কেন, পোস্টার বয় যারা আছে আন্দোলনের এদেরকে নেন সাথে, নিয়ে এদের এক্সপেকটেশনগুলো কি, তরুণদের এক্সপেকটেশনগুলো কি, আর আপনারা এটা কীভাবে আলোচনা করে আসেন। বিএনপির 31 দফা ছিল, অন্যান্যরা দফাটা পরে তৈরি করেছেন, মন্দ তো না। শেখ হাসিনা যাবার পরে 31 দফাটা 35 দফা হতো, 40 দফা হতো, 850 দফা তো হতো না। এবং 850 দফা প্রস্তাবনা এটা বাস্তবসম্মত না। এই জন্য আমি আপনাকে বলছি যে আপনি দেখেন যে এরপরে আসুন, আমি মালাটা গাঁথি, তারপরে এই একটা সেগমেন্ট গেল। তরুণ মন্ত্রীদের এপিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো। উপদেষ্টা, তরুণ মন্ত্রী, উপদেষ্টা কি, মন্ত্রী তো, যেহেতু উপদেষ্টা বলা হচ্ছে। আপনি আন্দোলনের এই যে আন্দোলনে যারা আমাদের প্রচুর নারী নেতৃত্ব ছিলেন, যেটা খুব একেবারেই ফান্ডামেন্টাল একটা জিনিস, যে এত নারী নেতৃত্ব। আমি 69-এ পড়াশোনা করেছি, 69 অন্তত 5টা বই আছে 69-এর উপর, মাহফুজুল্লাহর বই আছে, ফরহাদ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, উনার বই আছে, শামসুদ্দোহার বই আছে, অল্পকথার ইতিহাসের অল্পকথা, এসব মিলিয়ে আপনি দেখবেন এত নারী নেতৃত্ব নাই, 90-ও নাই, 90-এ শিরিন সুলতান এরা কয়েকজন, বাট এত নারী নেতৃত্ব। এই আন্দোলনে কিন্তু নারী শহীদও আছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে আমরা এই নেতৃত্বটার মধ্যে আমরা প্রায় একটা দেখেন যে 69-এর মানে 62 সাল থেকে যারা 62-র শিক্ষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান পর্যন্ত যে নেতৃত্বটা দেখবেন, কাজী জাফর থেকে একেবারে পর্যন্ত, তোফায়েল আহমেদ পর্যন্ত, এই জিনিসটা আসমর এরা প্রায় 50 বছর আমাদের ইতিহাসে, রাজনীতির ইতিহাসকে নিয়ন্ত্রণ করছেন, রাজ করেছেন, তারা বিরাজ করেছেন ইতিহাসে, পজিশনে অথবা অপোজিশনে, রাজনীতিকে রীতিমতো নিয়ন্ত্রণ করেছেন। 90-এর যারা আছে এরা প্রায় এখন 40, 30, 35 বছর হয়ে গেল, এরাও আছেন পলিটিক্সে। আমার ধারণা ছিল 24-এর এই যে পোস্টার বয় যারা আছেন আমাদের, কারণ আমাদের 90-এ এত লোকজন এত এক্সপোজার পায় নাই, তখন এত মিডিয়া তো ছিল না, এখন 2 কোটি ক্যামেরা ঘুরে, তো এত এক্সপোজার তো ছিল না। তো এরা আগামী 50 বছর, 40 থেকে 50 বছর বাংলাদেশের রাজনীতিতে অবদান রাখবে, এরাই বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, হোক এনি পার্টি, অল পার্টি, এরা নিয়ন্ত্রণ করবে। এখানে আমার স্বপ্নভঙ্গটা হলো কোথায়? স্বপ্নভঙ্গটা হলো এদের সবাইকে একটা জায়গায় ঠেলে দেওয়া হলো, একটা ঝুড়িতে,
থাকুক। এই ভুলটা হয়েছে প্রধান উপদেষ্টার কাছ থেকে। তিনি বলেছেন একটা বৈদেশিক সংস্থার কাছে, নিউজ সংস্থার কাছে, যে আমি তরুণদেরকে বলেছি তোমরা একটা দল করো। ওরা বলেছে যে আমাদেরকে কে চিনে, কে ভোট দিবে, কে সমর্থন করবে। আমি বলছি না, তোমাদেরকে সবাই চিনে, সবাই ভোট দিবে। 1 নাম্বার 2, এই যে না, এরা বিভিন্ন পার্টিতে যখন আসলেন, এরা যদি বিভিন্ন পার্টির ডিসিপ্লিনে ফিরে যেতেন তাহলে সমস্ত পার্টিগুলো এদের নিয়ন্ত্রণে থাকতো। কিন্তু এরা এখন হয়ে গেলেন সব পার্টির প্রতিপক্ষ। এটা একটা ভুল, আমার আইডিয়া। মানে নতুন বন্দোবস্ত তাহলে কি দিতে পারে? তো এই নতুন বন্দোবস্তটা এখানেই হুচটকে আছে যে প্রত্যেকটা পার্টি যেখানে আভ্যন্তরীণভাবে চাপ অনুভব করত সে নিজে পরিবর্তিত হওয়ার জন্য, সে হয়ে গেল কি, এরা সবাই এক জুড়িতে যাওয়ার কারণে এরা সবাই সবার প্রতিপক্ষ হয়ে গেল। তো এই জায়গাটাকে আমি বলছি যে আজকে নতুন বন্দোবস্তের প্রশ্নে আজকে আপনার যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে একটা নতুনভাবে ইয়েতে ফেলবেন ডক্টর ইউনূস। আরেকটা সমস্যায় ফেলতেছেন যে আজকে বলছে যে তরুণদের অনেকেই নির্বাচিত হবে এবং তাদের মধ্যে থেকে কেউ মন্ত্রী হবে। আজকে একটি তো এটা যদি উনি বলেন তাইলে কি তিনি কি যে জামাতের এক্সটেনশন সহ গ্রেটার জামাত এক্সটেনশন বলতে আপনি কি বোঝাচ্ছেন? বিভিন্ন জামাতের যে বিভিন্ন এক্সটেনশন দল আছে, বর্ধিতাংশ, এগুলি সহজেই জোটটা, এটা কি উনি কি গ্রেটার জামাতকে তাইলে ক্ষমতায় আনবেন? আনলে তো সেরকম মনে হচ্ছে তরুণরা তো ক্ষমতায় আসার, মন্ত্রী হওয়ার কোনো ব্যবস্থা নেই, পার্লামেন্টে আসার ব্যবস্থা আছে। যদি উনি পার্লামেন্ট পর্যন্ত থামতেন ঠিক আছে, পার্লামেন্টে নাকি নতুন প্রত্যাশা থেকে বলতেই পারেন। আলহামদুলিল্লাহ, মানুষ যদি এটাকে প্রত্যাশা হিসাবে ধরে নেয় এবং এটার মধ্যে কোনো নেগেটিভ কোনো কার্যক্রম খুঁজে না পায়, নেগেটিভ অ্যাক্টিভিটিস না, আপনি নিশ্চয়ই নেগেটিভ কিছু পেয়েছেন, না হয় আপনি প্রশ্ন কেন তুললেন? আমি বলছি যদি নেগেটিভ কিছু না পায় তাহলে নির্বাচনটা ভালো হবে, আল্লাহ নির্বাচনটা সরকারের পক্ষপাতিত্বে দুষ্ট হবে। কেন আপনি কি এই প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সন্দেহের চোখে দেখছেন? প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা একেবারেই আমি মনে করি যে ধরুন উনার যে ব্রেইন চাইল্ড নাগরিক শক্তি 2007-এ, এখন দেখবেন আপনি এনসিপির যে আমাদের ছাত্র সংগঠনটার নাম ছিল বাকসাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি। তো এইটা বাকসাস হয়ে গেল ছাত্র শক্তি, যুব শক্তি, না তারপর শ্রমিক শক্তি। এই যে ডক্টর ইউনূসের যে ব্রেন চাইল্ড শক্তি, এই শক্তিটা এখানে ফেরত আসছে এবং নাম পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনাকে বলি, আজকে অনেকেই এই কথাটা আলোচনা করছেন যে ডক্টর ইউনূস কি তাহলে নির্বাচনে একটা পক্ষ হয়ে যাচ্ছেন। দিস ইজ দ্য জি, পক্ষ হয়ে যাচ্ছেন কিনা এ বিষয়ে সরওয়ার তুষার আপনার কাছে জানতে চাচ্ছি। তার আগে ছোট্ট একটি বিরতি থেকে ফিরছি আমরা। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সরওয়ার তুষার। বিরতির আগে ঠাকুর ভাইয়ের কাছ থেকে আলোচনা শুনছিলাম। সরওয়ার তুষার, আপনার কাছে একটু আলোচনা শুনতে চাই। ঠাকুর ভাই প্রশ্ন তুলেছেন যে প্রফেসর ইউনূস আজকে একটি বক্তৃতায় বলেছেন আগামী নির্বাচনে তরুণরা এমপি হবে, মন্ত্রী হবে। তাহলে এমপি হতেই পারে, কিন্তু মন্ত্রী হতে হলে তো তাদেরকে সরকার গঠন করতে হবে। নিশ্চয়ই এই ধরনের সম্ভাবনার কথা বলেছেন। উনি কোন তরুণদেরকে ইঙ্গিত করেছেন? সেটা উনি ভালো বলতে পারবেন, কিন্তু যেটা কথা থেকে বুঝলাম যে এটা উনি একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে যেহেতু আমাদের ডেমোগ্রাফির একটা বড় অংশ তরুণ এবং এই গণঅভ্যুত্থানও তরুণদের নেতৃত্বেই ঘটেছে, ফলে যারাই সরকার গঠন করুক, যে অ্যালায়েন্সই সরকার গঠন করুক, প্রত্যেকটা অ্যালায়েন্সই চাইবে যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের তরুণদেরকে মনোনয়ন তালিকা দেখলাম, অত তরুণদেরকে তো নমিনেশন না অনেক পার্টি দেয়। এখন তরুণ বলতে আপনি কোন বয়স পর্যন্ত তরুণ মনে করেন সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। কিন্তু আমি যেটা দেখতে পাই যে দুই অ্যালায়েন্সের মধ্যেই তারুণ্য, এবং দেখবেন আপনার টেকনোক্র্যাট বা নানাভাবে তরুণদের একটা সমাবেশ আমরা দেখতে পাবো বা একটা উপস্থিতি আমরা দেখতে পাবো, সেটা উনি বলেছেন। এখন আরেকটা যেটা প্রশ্ন করলেন যে কোনোভাবে তিনি কি পক্ষপাত করলেন না? তো পক্ষপাত করছেন কিনা কারোর প্রতি, পক্ষপাত তিনি নানাভাবেই নানা সময়ে নানা জনের মানে ক্ষেত্রেই করেছেন, কখনো বুঝে করেছেন, কখনো না বুঝে করেছেন। যেমন আমি একটা উদাহরণ দিই যে এই যে লন্ডন মিটিংয়ের কথাটা, এটা তো এখন আজকাল আর এটাতে কেউ দোষ দেখে না আর কি, কিন্তু অন্য সমস্ত কিছুতে দোষ। লন্ডন মিটিং হচ্ছে বাংলাদেশের ইতিহাসে পাওয়ার শিফট করার একটা মোমেন্ট ছিল, যখন আপনি পুরো প্রশাসন এন্টায়ার, আপনি শুধু ডক্টর ইউনূসের কথা বলছেন। তো আমার বিবেচনা হচ্ছে যে এই গণঅভ্যুত্থানের পরে এই সরকার এবং প্রশাসন অনেক ক্ষেত্রে আলাদা, ঠিক আছে, কিন্তু ওই মিটিংয়ের পরে প্রধান উপদেষ্টার ওই মিটিংয়ের পরে সমস্ত প্রশাসন একটা সিগন্যাল পেয়েছে যে হু ইজ গোয়িং টু দি নেক্সট গভর্নমেন্ট,
মানে কারা আগামী সরকার গঠন করবে এরকম একটা ইঙ্গিত তাদেরকে দেওয়া হয়েছে। কারণ পৃথিবীতে কোনো সরকার প্রধান কখনো আরেকটা দলের প্রধানের সাথে দেখা করতে আরেক দেশে যায় না, এবং দেখা করেছেন ভালো কথা, আবার একটা যৌথ স্টেটমেন্ট দল এবং সরকার। তিনি তো এক ধরনের লাইফ রিস্কের কারণেই লন্ডনে অবস্থান করেছিলেন। আমি আই ডোন্ট ডিসএগ্রি, আমি তো এটার সাথে দ্বিমত করছি না, দ্বিমত করছি না। আপনি আচ্ছা একটা জিনিস বলেন যে এখন তো তিনি দেশে এসেছেন, আর দেশে আসলে দেখা হইতে পারতো, তখন যে আমি বলছি কি প্রসেসটা আপনি চিন্তা করে দেখেন, একটু কল্পনা করে দেখেন যে একটা দলের প্রধানের সাথে আরেক দেশে গিয়ে সরকার প্রধান দেখা করে আসছে এবং তারপরে একটা যৌথ স্টেটমেন্ট দিচ্ছে একটা দল এবং একটা সরকার। এটা কোনোদিন হয় না ভাই, এটা নজিরবিহীন। ওই সময় এটা যেমনি হয় না, তেমনি এই যে বিশ্ব দরবারে জাতিসংঘের সামিটে প্রফেসর ইউনুস যে তরুণদেরকে পরিচয় করিয়ে দিলেন যে এই ছাত্ররাই আমাদেরকে সরকারে বসিয়েছে, সেটাও তো সেটা নিয়ে কেন প্রশ্ন? কারণ হচ্ছে যে এই গণ অভ্যুত্থান তো ছাত্রদের নেতৃত্ব হয়েছে, ছাত্র দলেও আছে, ছাত্র শিবিরেও আছে। হ্যাঁ, এখন এটা প্রধান উপদেষ্টার, যেমন ধরেন যে কেন ছাত্র দলের কাউকে নিয়ে যান নাই কিংবা কেন ছাত্র শিবিরের কাউকে নিয়ে যান নাই, এটা তিনি বলতে পারবেন। কিন্তু যারা সম্মুখ সারির ছিলেন, যারা এটার প্ল্যানিং থেকে শুরু করে সমস্ত কিছুতে ছিলেন, তাদের কি তিনি নিয়ে গেছেন, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। প্ল্যানিং কি শুধুমাত্র এই কয়জনই করেছে? মোস্ট অফেন তারাই করেছে, এটাতে অন্য অনেকে যুক্ত হয়েছে, কিন্তু আমরা যেহেতু কাছ থেকে জানি, আমরা অনেকগুলো নতুন মুখ দেখছি 5 আগস্টের পরবর্তী সময়ে। 5 আগস্টের পূর্বে কিন্তু এত নেতৃত্ব, এত মুখ আমরা দেখিনি। ইনফ্যাক্ট আমিও উইটনেস, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাকেও কিন্তু কারাগারে যেতে হয়েছে জুলাই মাসে। আমি 6 আগস্ট বের হয়েছি, তো আমিও কিন্তু এত মুখ ডিবির রিমান্ডের ওখানেও পাইনি, ইনফ্যাক্ট আমি মুভমেন্টেও পাইনি। শহীদ মিনার বলেন বা নানান জায়গায় এত নেতৃত্ব পাইনি। অবশ্য সার্জিস, হাসনাত, নাহিদ এদেরকে পেয়েছি, এরা টর্চার্ড। হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারিকেও পেয়েছি, কিন্তু অনেককে পাইনি। তো এবং অন্যান্য দলের, যেমন ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, তাদেরকেও দেখেছি। ছাত্র শিবিরকে ওইভাবে দেখিনি, তারা গোপনে করেছে যেহেতু। হ্যাঁ, আবিদকে দেখা গেছে, এরকম অনেক মুখকে দেখেছি। তাহলে কেন শুধুমাত্র ওই এনসিপি ঘরানার কিছু নেতৃত্ব নিয়ে তিনি গেলেন? এটা নিয়ে আপনারা এনসিপি কাউকে তিনি নিয়ে যান নাই, এনসিপি কাউকে তিনি নিয়ে যান নাই। তখন ছিল নাগরিক কমিটি, তিনি তো ওই সময় মাহফুজ সাহেব নাগরিক কমিটিরও কেউ ছিলেন না। আর আপনি যেটা বললেন যে অনেকে দেখা যায় নাই, সবাই তো আর ডিবির কাছে অ্যারেস্ট হয় নাই। এই আন্দোলনে 158 জন সমন্বয়ক ছিল। এই প্রত্যেক সমন্বয়ক সারা দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাহিদ, হাসনাত, সার্জিস, আসিফ, তাদের পরে আবার সেকেন্ড লেয়ার ছিল, যেমন রিফাত রশিদ, হান্নান মাসুদ, এরকম অনেকে ছিলেন। এরা আপনি যদি একটু ভালো করে ঘেটে দেখেন, বেশিরভাগই একটা সার্কেলেরই ছেলেপেলে যারা মানে নেতৃত্বে ছিলেন। এর বাইরে ডেফিনেটলি এখানে ছাত্রদলের অংশগ্রহণ ছিল, ছাত্রদলের পদধারী অনেক অবশ্যই ছিল। আমি বলছি যে এটা নেতৃত্ব বা এটার মূল আন্দোলনটা শুরু কোথাও না কোথাও থেকে শুরু করতে হয়, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। ইনফ্যাক্ট আপনার যে সাবেক রাজনৈতিক প্ল্যাটফর্ম বা সংগঠন, সেই রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদেরকেও তো আমরা 2-1জনকে পেয়েছি। ডেফিনেটলি মানে আমরা তো রাস্তায় ছিলাম, কিন্তু আন্দোলনটা সেই রাষ্ট্র সংস্কার থেকেও তো কাউকে নিতে দেখিনি ঢাকা। এটা তো আমি বললাম যে প্রধান উপদেষ্টা বলতে পারবেন কোন দলকে তিনি কেন নিচ্ছেন, কখন নিচ্ছেন, না নিচ্ছেন, এগুলো ওনার অনেকগুলো হিসাব নিকাশ থাকতে পারে। উনি যখন ওই বিদেশ ট্যুরে গেছেন তখন 3টা দলকে নিয়ে গেছেন, কারণ হয়তো এটা মনে করেছেন যে 3টা দলের মধ্যেই বাকি দলগুলো ওই 3টা দলের অ্যালাই বা মিত্র বা তাদের সাথে আছে, এই কারণে তিনি ওই 3টা দলকে হয়তো নিয়ে গেছেন। আর যেটা আমি বলছিলাম যে এই আন্দোলনের তরুণ নেতৃত্বের মানে অসংখ্য তরুণ নেতৃত্ব সবাই কিন্তু সমানভাবে মিডিয়ায় মানে ফোকাস পায় নাই। এখনও অনেক তরুণ নেতৃত্ব সারা দেশে বিভিন্ন জেলা পর্যায়ে কিন্তু আন্দোলন বা ওই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্যান্য নানাভাবে কিন্তু সবাই কিন্তু এনসিপিতে আসছে। কখনো আমরা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারও হতে দেখি, কখনো আবার তর্কে জড়াতে দেখি, পরবর্তীতে এটা বলে আপনি নানান নাম নিয়ে। হ্যাঁ, এটা বলে আপনি কিন্তু যারা জুলাইয়ের তরুণ, আমি আন্দোলনকে খাটো করছি না, কারণ আমার শরীরেও ব্যথা আছে, আমি এই আন্দোলনকে রেসপেক্ট করি। পরবর্তীতে অনেক সমন্বয়ক তৈরি হতে পারে, অনেক সমন্বয়ক তৈরি হয়েছে এবং তাদেরকে আরো কারো বিরুদ্ধে এই ধরনের চাঁদাবাজি কিংবা অভিযোগ এসছে, অভিযোগ আসলে তাদেরকে অ্যারেস্ট করতে আমরা দেখেছি। যতটা তড়িৎ গতিতে, অবশ্যই অপরাধ করলে আপনাকে অ্যারেস্ট করতে হবে, যতটা তড়িৎ গতিতে আমরা এই জুলাইয়ের সাথে সংশ্লিষ্ট কোনো সমন্বয়কের বিচ্যুতি দেখলে তাদেরকে অ্যারেস্ট করতে দেখেছি, সারা দেশে যে চাঁদাবাজির মচ্ছব, সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যাচ্ছে না। সারওয়ার তুষার, আপনাকে ঘিরে যদি আপনার পরিবারের বা আপনার বাবার সবচেয়ে আদরের সন্তান আপনি হন, আপনি সামান্য অপরাধে কিন্তু সবচেয়ে বেশি দণ্ডিত হবেন, এটাই স্বাভাবিক। ওকে, গোটা জাতির কিন্তু প্রত্যাশা ছিল আপনাদের ইমোশনাল স্টেটমেন্ট, কিন্তু ইমোশনাল স্টেটমেন্ট, এটাই বাস্তবতা। স্টেট কিন্তু সবার ক্ষেত্রে সমান বিচার করবে। আপনার আহ্বানে যে মানুষটা মরতে জানে, একটা জাতি বন্দুকের নলের সামনে দাঁড়াতে পারে না, যে সকল তার মানে আপনাকে ওই জাতি কতটা অন করে সেটা বুঝতে হবে না? সমন্বয়কদের মধ্যে আপনি তো বললেন ছাত্রদলের অনেকে ছিল, তাদেরকে তো আপনারা কোথাও দেখলাম না। তারা তো তাদের ছাত্র সংগঠন ফেরত গেছে, তাদেরকে আবার কিভাবে আপনি এইখানে আসবে? তারা তো বেছে নিয়েছে, তারা আবার তাদের ছাত্র সংগঠন ফেরত যাবে। তার মানে এই অভ্যুত্থানের স্টেক ছাত্রদলও, এই অভ্যুত্থানের স্টেক ছাত্র সমাজের,
তার মধ্যে অবশ্যই সবগুলো সংগঠন। যারা ছাত্র সংগঠন আছে তাদেরও তো অবশ্যই আছে, এটা তো কেউ অস্বীকার করেনি কোনোদিন। কিন্তু যারা নেতৃত্ব ছিল তারা তখন নন পার্টিজান ছিল, পরবর্তীতে তারা দল করেছে, এটা হচ্ছে সহজ হিসাব। এটা তো আমরা আপনি তো নন পার্টিজান ছিলেন না, আপনিও তো আরেকটা আমি তো ধরেন তখন ছাত্র ছিলাম না, ছাত্র সমন্বয়ক ছিলাম না। আমরা মানে আন্দোলনকারী দল কিংবা রাজনৈতিক শক্তি হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অবস্থান অনেক আগে থেকেই ছিল এবং এই ছাত্রদের সাথে আমাদের যোগাযোগ ছিল। এবং যেহেতু ছাত্রদের নেতৃত্বে গঠিত এই দলের মধ্যে আমি আছি, ফলে আমাকে ওইভাবেই দেখা হয় যে আমিও ছাত্রদের আমরা যে সমন্বয়ক ছিলাম। প্রসঙ্গে ছিলাম, প্রফেসর ইউনূসের বক্তব্য আপনি কিভাবে করবেন? প্রফেসর ইউনূসের এই বক্তব্যে আমি তার আকাঙ্ক্ষাটাই দেখতে পাচ্ছি যে এটা কি নির্বাচনে প্রভাব ফেলবে কিনা? না, আমার কাছে মনে হয় না নির্বাচনে প্রভাব ফেলবে, বরং নির্বাচনে পেশি শক্তি এবং অর্থশক্তির যে প্রভাব এইটা তিনি দূর করতে পারবেন কিনা সেটা নিয়ে বরং প্রশ্ন আছে। না, আপনাদেরও তো অনেকে ক্লাউড ফান্ডিং করেছেন দেখেছি, অর্থের যে প্রয়োজন আছে ক্রাউড তারাও ফান্ডিং তো তো জানান ভালো দিয়েছে জিনিস, ক্রাউড ফান্ডিং তো ভালো জিনিস। নির্বাচন কমিশনের একটা লিমিট আছে, সেই লিমিটের মধ্যে থেকে আপনি ক্রাউড ফান্ডিং করেন, এটা নিয়ে কেউ আপত্তি করছে না। আমি বলছি যে আমাদের ট্র্যাডিশনালি কোটি কোটি টাকার যে একটা আয়োজন আমরা দেখতে পাই, পেশি শক্তির যে আয়োজন আমরা দেখতে পাই, এবং ভোট কেন্দ্রগুলো যারা প্রাইমারিলি যাদের কারণে ঝুঁকিতে আছে তাদেরকে নিবৃত করতে পারবে কিনা, এগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে এখনো প্রশ্ন আছে। কিন্তু আপনাদের শক্তির সামনে পেশি শক্তি কিন্তু মুখ থুবড়ে পড়েছিল, শেখ হাসিনার পেশি শক্তি কিন্তু পালিয়ে গেছে। আবারও যারা আপনারা এত দুর্বল হয়ে গেলেন কেন, কি কারণে আমি জানি না, তবে আমাকেও হতাশ করেছে। এটা এইভাবে দেখলে হবে না। এটার বিষয়টা হচ্ছে যে আপনি যখন গণ অভ্যুত্থান তো আর প্রতিদিন ঘটে না। গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা জনগণের শক্তিটা দেখতে পেয়েছি। তারপর যারা পলিটিক্সে অ্যাক্টিভ থেকেছে, আবার যখন এই ধরনের মুহূর্ত আসবে তখন দেখা যাবে যে কে কোন পক্ষে, এবং তখন আসলে আবার আপনি দেখবেন যে যাদেরকে এখন আপাতত দুর্বল মনে হচ্ছে তখন তাদের শক্তির পরীক্ষাটা তখন হবে আসলে। আচ্ছা আচ্ছা, সেই ঐক্যবদ্ধ হব কিনা আমরা একটু ঠাকুর ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। সারওয়ার তুষার তো অনেক বললেন। না, সারওয়ার তুষার তো বলেছেন কথাগুলি আমি তো অযৌক্তিক মনে করি না। তো সেটা হয়তো সংগঠনের কারণে সরাসরি বলা যায় না, আমরাও বলি না অনেক কথা। দেখুন যে জুলাই সনদে আমরা প্রথম পর্বে এই আলোচনাটা করছিলাম, জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করলো না, করেনি, কিন্তু এখন সে 30 সিটে নির্বাচন করবে, জামাতের কাছে 30 সিট নিয়ে, পুরনো বন্দোবস্তের সাথে ভাগ বাটোয়ারা করে আর বা আসন শেয়ার করে, আর 270 সিটে সে জুলাই যোদ্ধা অ্যাম্বাসেডর এইরকম দিবে। তার মধ্যে দেখুন যে বগুড়ায় জাতীয় পার্টির প্রায় 40 বছরের পুরনো একটা অফিস আছে, পার্টি অফিস আছে। তো সেই পুরনো পার্টি অফিসে তারা জুলাই যোদ্ধা ব্যানার টানিয়ে দিয়েছেন এবং নিচে লিখেছেন হা ভোটে হা চিহ্নে ভোট দিন, দিয়ে তারা ওইখানে অ্যাম্বাসেডারের অফিস বানিয়েছেন, জুলাই যোদ্ধার কি বলে হা ভোটের অ্যাম্বাসেডারের অফিস বানিয়েছেন। তো আমার কথা হলো, আপনি যে জিনিসটা এখনো স্বাক্ষর করলেন না, সেইটার আপনি অ্যাম্বাসেডার 270 সিটে এবং আবার অন্যদের পার্টি অফিস দখল করেন। আমার অধিকার ততটুকু, অন্যের অধিকারে যতক্ষণ হাত না দিচ্ছে, অন্যের অধিকারে হাত দেওয়া যাবে আইনসঙ্গতভাবে। মানে অধিকার খর্ব এর বিরুদ্ধে তো জুলাই অভ্যুত্থান ছিল। যে পার্টি অফিসের ব্যাপার, এটা কি এনসিপি করেছে? জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক সেটা এনসিপি কিভাবে? এনসিপি তো বলছে যে 270 সিটে এনসিপি, আমার সাথে এনসিপির কয়েকজন টকশো করেছেন, 270 সিটে অ্যাম্বাসেডর দিবেন হা ভোটের পক্ষের মানে অ্যাম্বাসেডর কি জুলাই অভ্যুত্থানের যারা এখন ফাইটার ছিল, জুলাই অভ্যুত্থানের সৈনিক যারা অ্যাম্বাসেডরের অফিস বানিয়ে দিলেন, তো সেখানে তো ছাত্র দল ছাত্র শিবির সহ 270 আসনে অ্যাম্বাসেডর দেওয়া হবে, এটা এখনো অ্যাপয়েন্ট করা হয়নি। ফলে কেউ যদি এরকম ব্যানার টাঙিয়ে দেয়, আপনি এটা বলবেন এনসিপি, এটা কিন্তু আসলে মানে রেসপন্সিবল আলোচনা হবে। আমরা এনসিপি বলছি না, কিন্তু ঠাকুর ভাই নিশ্চয়ই তথ্য উপাত্তের ভিত্তিতে না তো একেবারে তো মানে ভিত্তিহীন ভাবে বলছেন। আমার সাথে গতকাল রাত্রে জাতীয় পার্টির তাজ উনি ছিলেন, উনি এটা ওপেন কমপ্লেইন করেন, উনি এটা 2-3 দিন ধরে অভিযোগ করছেন, কমপ্লেইন করছেন গেল একটা। তো আমার কথাটা হচ্ছে যে 270 জন অ্যাম্বাসেডর দিবেন, তাদের অফিস অন্যের অফিস দখল করে বানানো, তো এটা তো সমীচীন না। আরেকটা বিষয় আপনি নজরে আসছে কিনা, আমাদের সাউথ এশিয়ার একেবারেই অর্থ বাণিজ্য রাজনীতির ভারসাম্যের কেন্দ্র হচ্ছে এখন বাংলাদেশ, এমনকি বঙ্গোপসাগর অনেক বেশি ইম্পর্টেন্ট এখন। আপনি দেখেন এই সময়ে বাংলাদেশ সৌদি পাকিস্তান সামরিক জোটে যোগ দিতে যাচ্ছে, শুনেছেন নিশ্চয়ই এটা। আজকে দেখুন যে এখানে তিনি আমাদের ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে চলছেন,
রাজনৈতিক দলগুলিকে মাঝে মধ্যেই ডাকেন চিপায় পড়লে। তিনি করিডোর দেওয়ার প্রশ্ন একটা আসছিল, তারপরে এটা একটু পিছিয়ে গেলেন। বন্দর 3রা নভেম্বর থেকে 17ই নভেম্বর, মাত্র 14 দিনের কার্যক্রমে বন্দর বললেন, দিয়ে দিলেন, ইজারা সই করলেন এবং বললেন যে প্রথম মনে করে দেখুন বন্দর সম্পর্কিত উনি বক্তব্যটা, যে বুঝিয়ে শুনিয়ে দিতে হবে, না হলে মেরে কেটে হলেও বন্দর দিয়ে দিতে হবে। তো এই যে আমার কথাটা হচ্ছে যে করিডোরের প্রশ্নে আপনি আলাপ করবেন না, বন্দরের প্রশ্নে আপনি আলাপ করবেন না, সামরিক জোটে আপনার ইলেকশন চলতেছে, ইলেকশন অলরেডি শিডিউল ঘোষণা হয়ে গেছে 11 তারিখে। ইলেকশন চলছে, হ্যাঁ ইলেকশন চলছে, ইলেকশন ট্রেন চলছে, প্রতি মুহূর্তে এটা স্পিড আপ হচ্ছে, কাউন্টডাউন হচ্ছে। এই সময়ে আপনি সৌদি পাকিস্তান সামরিক জোটে চলে যাবেন, এটা রাখেন পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদের জন্য রাখেন, এটা কেন যাবেন এখানে? এবং আমি আপনাকে বলি যে বাংলাদেশে 100টি মাজার, 100টির বেশি মাজার ভাঙ্গা হলো, এবং এইটা কোথা থেকে আসলো? আমার এখানে তো গত 70 বছর 100 বছর এটা তো হয় নাই, 100 বছরে হয় নাই। এইটা আসছে, আপনি দেখবেন যে সৌদির ওয়াহাবি মতবাদের যে এখন যে সরকার, এই সৌদি পরিবার, সৌদ পরিবার, আল সৌদ পরিবার আসার আগে যে জান্নাতুল বাকিতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের উপর স্থাপনা ছিল, সেটাকে তারা গুড়িয়ে দিলেন। তো এই যে মতবাদটা, আমার ধারণা এই যে সৌদি মতবাদটা আমাদের এখানে ধেয়ে আসছে, তো আমরা এটা ইম্পোর্ট করলাম সৌদি আরব থেকে। এখন সৌদি আরব এবং পাকিস্তানের সামরিক জোটে আমরা চলে যাব, আলোচনা করেন অন্তত সবার সাথে, যারা এক্সপার্ট আছে, পার্টির প্রতিনিধিত্ব আছে, ইভেন এনসিপির সাথেও আলোচনা করেন। জি, আপনাকে ধন্যবাদ ঠাকুর ভাই। আমরা আপনার কাছ থেকে আবারও শুনবো। সারোয়ার তুষার, আপনাকে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থানে বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে আরও একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আজকে আত্মপ্রকাশ ঘটল। এতে এনসিপির রাজনীতিতে নতুন কোনো ধাক্কা আসবে কিনা বা এনসিপির বেগ পেতে হবে কিনা, সে প্রশ্নের উত্তর শুনবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে আলোচনা শুনছিলাম তাহের আহমেদ ঠাকুরের। সারোয়ার তুষার, এবার আপনার কাছ থেকে একটু জানতে চাই, আজকে জুলাই গণ অভ্যুত্থানের যারা মধ্যমপন্থী এবং বামপন্থী যে নেতারা নেতৃত্বে ছিলেন, এবং তারা বেশ আলোচিত বেশ কিছু মুখ আছে, এবং এনসিপি থেকে পদত্যাগী বেশ কিছু নেতারা নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করছেন। এনসিপি থেকে প্রচুর নেতারা এই আপনাদের রাজনৈতিক জোটে যাওয়ার কারণে পদত্যাগ করেছে, এখনও করছে, ভবিষ্যতে কী হবে জানি না। এর ফলে এনসিপি কি পলিটিক্যালি চ্যালেঞ্জে পড়ে যাচ্ছে কিনা, এবং এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই বন্দোবস্ত অনেকটা ধীরে ধীরে পুরনো বন্দোবস্তে বিলীন হয়ে যাচ্ছে কিনা? প্রথম কথাটা হলো যে যারা নতুন দলের যে প্ল্যাটফর্মের কথা বললেন, এটা অবশ্যই আমি স্বাগত জানাবো ব্যক্তিগতভাবে, কারণ বহুদলীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে যত বেশি রাজনৈতিক শক্তি থাকবে তত বেশি এখানে গণতন্ত্রটা ফ্লারিশ করবে। ফলে অবশ্যই আমরা তাদের কাছ থেকে একটা ভালো রাজনীতি প্রত্যাশা করব। তারা যেন তারা যে রাজনীতি, আমরা জানি না তারা কি বলবে, তাদের তো নিশ্চয়ই একটা স্টেটমেন্ট থাকবে, কিছু কর্মসূচি থাকবে, তারা কি উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে সেগুলো তারা যখন ক্লিয়ার করবে তখন আমরা বুঝতে পারবো যে তারা আসলে তাদের লক্ষ্যটা কি এবং সেটা আমাদের কাজে আসবে কিনা। সেটা তখন তাদের এবং আপনাদের লক্ষ্য তো একই ছিল, জুলাই একই থাকতে পারে, কিন্তু একই থাকলে আপনি একটু আগে আমরা আলোচনা করলাম যে সবাই তো আর এক জায়গায় থাকবে না। হ্যাঁ, সবাই এক জায়গায় থাকবে না, একই লক্ষ্য আপনি বিভিন্নভাবে আসলে বাস্তবায়ন করতে চান। আপনারা চ্যালেঞ্জে পড়ে যাচ্ছেন কিনা? না, চ্যালেঞ্জে পড়বো কেন? আপনারা ছোট হয়ে যাচ্ছেন না তো? না, মোটেও না, বরং বড় হচ্ছি। এই যে কিছু ছিটকে পড়ছে, এই ছিটকে পড়া থেকে এটা হলো বড় দলের বৈশিষ্ট্য। একটা বড় দলে ধরেন আপনার এমনও হয় যে শত শত নেতাকর্মী একদিকে পদত্যাগ করে, একদিকে হাজার হাজার নেতাকর্মী যোগ দেয়। তো ফলে এটা একটা অনগোয়িং প্রসেস। আপনাদের তো যোগ দিতে দেখলাম না, শুনলাম না। না, যোগ দিচ্ছে বিভিন্ন জায়গায়, যারা ছেড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যোগ নতুন প্ল্যাটফর্ম হচ্ছে, বিভিন্ন জায়গায় যোগ ডক্টর দিচ্ছে। তাসনুবা জেবিন এরা ছেড়ে যাচ্ছে, কিন্তু ওইভাবে তো যোগ দিয়েছে, যুক্ত হয়েছে কয়েকজন। কেন আসিফ মাহমুদ যোগ দিয়েছেন না? আসিফ মাহমুদ তো একাই, তার আসিফ মাহমুদ তো আগেও ছিল। না, আগে ছিল না, আগে ছিল উপদেষ্টা, পরে পদত্যাগ করে আপনাদের। না, তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন তো সেদিন, এবং এটা নিয়ে কিন্তু উপদেষ্টা থাকাকালীন অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে। সেটা আলাদা আলোচনা। কিন্তু আমি বলছি যে এই কারো চলে যাওয়া, আমরা
কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে কেউ আমাদের ছেড়ে চলে যায়, কেন আমরা চাই না। কিন্তু আমি বলছি একটা দলের মধ্যে একটা যে কোনো দলে এরকম ঘটবে। আপনার মনে থাকবে যে 2006 সালের দিকে মানে এটি কি মতাদর্শের দ্বন্দ্বের কারণে চলে গেছে তারা? কিছু ক্ষেত্রে মতাদর্শিক বলতে ধরেন যারা অতিরিক্ত অনড় থাকে মতাদর্শের প্রশ্নে, তাদের হচ্ছে বড় রাজনীতি কিংবা গণরাজনীতির ব্যাপারগুলো তারা অনেক সময় বুঝতে পারে না। এবং তার মানে অনড় ছিল তারা, এনসিপির যে মূল মটো এই জায়গায় অনড় ছিল। না, এনসিপি তার মূল মতো থেকে সরে যায় নাই, কিন্তু আপনি যে কোনো কিছুকে যখন বেশি আইডিওলজিক্যালি দেখতে চান, যে আইডিওলজিক্যালি মানে ডিল করতে চান, তখন আপনার পছন্দ না হলে একটা গণতান্ত্রিক, আপনি মুখে বলবেন গণতন্ত্রের কথা, কিন্তু যখন গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে আপনার পছন্দ না হলে আপনি চলে যাবেন, এটা তো প্রবলেম। সেটা তারা করেছে, আমি তাদেরকে দোষ দিচ্ছি না। আমি বলছি যে এটা ঘটতে পারে। গণতান্ত্রিক সিদ্ধান্তের আপনার মতাদর্শের বিরুদ্ধে আসছে একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত, তখন আপনার কি করণীয়? আপনি কি আপনার মতাদর্শকে প্রাধান্য দেবেন নাকি গণতন্ত্রকে প্রাধান্য দেবেন? কোনটা প্রাধান্য পাবে? আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে আপনাকে আপনার ভিন্নমত সহকারী, যেমন ধরেন জাতীয় ঐক্যমত্য কমিশনে অনেক দলের বিভিন্ন বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু সিদ্ধান্ত তো গৃহীত হয়ে গেছে, তো এটা তো মানতে হয়। কিন্তু আমার বিভিন্ন বহুমতে যদি বিশ্বাস করেন তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ কেন চাচ্ছেন? তারাও আসুক, জনগণ তাদেরকে না বলে। আমরা জাতীয় পার্টি নিষিদ্ধের কথা বলি নাই। আমরা বলেছি জাতীয় পার্টি যে ফ্যাসিবাদের আমলে তাদের যে ভূমিকা ছিল, এটার জন্য তাদেরকে অ্যাকাউন্টেবল করা উচিত। কোনো না কোনো ফর্ম আমাদেরকে বের করতে হবে। যে ওয়ার্কার্স পার্টিকে তো আপনারা চান নাই, যে ওয়ার্কার্স পার্টির বিচার? আমরা অবশ্যই 14 দল একসাথে বলেছি যে 14 দল, এবং যারা যেমন ধরেন জাতীয় পার্টি তো এখানে ওই কারফিউ জারি করে যে গুলি করার যে নির্দেশ, এটা যে সিদ্ধান্ত যখন নেয় তখন সেখানে জাতীয় পার্টির ভূমিকা ছিল। জাতীয় পার্টি তো বলেছে যে জিএম কাদের এটির প্রতিবাদ জানিয়েছিলেন। না, কোথায়? আমরা বরং দেখেছি 24-এর ওই নির্বাচনে তারা ভারত থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে এসে বলেছে যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি, ভারত আমাদেরকে বলেছে, কিন্তু কার সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে আমরা তাদের অনুমতি ছাড়া বলতে পারবো না। মানে ভারতীয় আধিপত্যের তারা মানে এটা কোনো স্বাধীন দেশে আপনি আরেক দেশের কথা শুনে এসে বলতে পারবেন? কিংবা 14 সালের নির্বাচনে আমরা একইভাবে জামায়াতে ইসলামীর আমির, তিনিও তো রয়টারে একটি সাক্ষাৎকার দেখলাম, তিনি ভারতে গেছিলেন, তিনি ভারতে মিটিং করে আসছেন, তো ভারত থেকে কি বলা হয়েছে সেটি তিনি প্রকাশ করতে রাজি না। ভুল তথ্য দিচ্ছেন। আচ্ছা, রয়টার ভুল করেছে? না, আপনি ভুল পড়েছেন, কিংবা আপনার হয়তো স্মৃতিতে এখন মনে নাই। তিনি বলেছেন যে একজন ভারতীয় কূটনীতিক তার সাথে দেখা করেছেন, এবং দেখা করার পরে তিনি বলেছেন এই বৈঠকটা গোপন রাখতে। তিনি সেটা গোপন রাখছেন না, তিনি সেটা রয়টার্সকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আমার সাথে অনেক কূটনীতিক দেখা হয়, সেগুলো আমি সবাইকে বলতে পারি, এটা আমি বলতে পারবো না কেন? এটা হচ্ছে তার প্রশ্ন। আপনি জামায়াতের আমিরের অন্য সমালোচনা যখন করবেন, যদি তার সমালোচনা করা থাকে, কিন্তু এই ঘটনা কিন্তু এরকম, তিনি ভারতেও যান নাই, এবং জামায়াতের আমির, একটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দলের আমির ভারতে যাবেন গোপনে, এটা কি হয়? এটা কি কেউ জানবে না? কিন্তু একজন কূটনীতিক তার সাথে দেখা করেছেন, যেহেতু তারা মনে করছেন যে এই জোট ক্ষমতায় আসতে পারে, যদিও জোট গঠনের আগে দেখা করেছেন, এবং দেখা করে আবার সেটা তিনি গোপন রাখতে চেয়েছেন। কারণ ভারত এখানে হলো ভারতের দ্বিচার, বরং ভারতের দ্বিচারিতা আপনার ধরা উচিত ছিল যে তারা কেন দেখা করে আবার সেটা গোপন রাখতে বলছে। কেন গোপন রাখতে বলছে? এই কারণে তারা যেভাবে জামায়াতকে ফ্রেমিং করতে চায়, ইসলামকে যেভাবে ফ্রেমিং করতে চায়, ইসলামপন্থী শক্তিগুলোকে যেভাবে ফ্রেমিং করতে চায়, তার সাথে আবার এই গোপন সাক্ষাৎ ঠিক মেলে না। ইসলামপন্থী আসলে শক্তিটা শক্তিশালী হওয়া উচিত বর্তমান বাংলাদেশে, বা ভবিষ্যৎ বেটার বাংলাদেশে, এটাই তো মনে করেন নাকি? ইসলামপন্থী শক্তি তাদের রাজনীতি করার অধিকার থাকবে না? অবশ্যই অধিকার আছে। আপনার সমালোচনা করার অধিকার থাকবে, তাদের রাজনীতি করার অধিকার থাকবে। আপনি দেখবেন যে তারা তাদের রাজনীতি করতে গিয়ে মানুষের মৌলিক অধিকার হরণ করছে কিনা, মানুষের উপর জুলুম করছে কিনা, সেটা করলে ডিউ সমালোচনা যেটা তাদের প্রাপ্য সেটা তাদের করতে হবে। একইভাবে যদি কোনো সেকুলার ফোর্স করে সেটাও সমালোচনা করতে হবে। ব্যাপারটা কিন্তু ধরেন আপনি কাউকে একটা চাপাতি দিয়ে কোপ দিলেন, সেটা খুব খারাপ ব্যাপার, আর কাউকে শুট অ্যাট সাইট করলেন সেটা খুব ভালো ব্যাপার, ব্যাপারটা কিন্তু তা না। যে কোনো ধরনের জুলুমের বিরুদ্ধে আমাদেরকে থাকতে হবে। জি জি, আপনাকে ধন্যবাদ। ঠাকুর ভাই, ছোট্ট করে একটু আপনার কাছে শুনতে চাই। আমি আপনাকে বলি যে এইখানে জাতীয় পার্টিকে যে এভাবে ব্লেমটা, জাতীয় পার্টি তো কেউ নাই এখানে, এই জন্য বলছি জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ 18 তারিখে খুব সম্ভবত আমার সাথে একটা শোতে ছিলেন, 18 জুলাই। তো উনি বললেন যে আগামীকাল শুক্রবার, পরশুদিন শনিবার, এগুলো নাক দেখে আগামীকাল শুক্রবার অ্যাটর্নি জেনারেলকে পাঠান, বলেন যে আপনার বাসায় কোর্ট বসিয়ে এটা ছাত্রদের এই দাবিটা শেষ করে দেন। আপনার কাছ থেকে আরও একটু শুনবো, আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে ঠাকুর ভাই আপনার কাছে আলোচনায় ছিলাম। আমি বলছি ফিরোজ রশিদ কিন্তু 18 তারিখে জুলাইয়ের ছাত্রদেরকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন, এবং এটা ক্লিপও আছে। কিন্তু তারা পার্লামেন্টে কিন্তু ডিসলভ হওয়া পর্যন্ত পার্লামেন্টে এমপিত্ব করেছেন, পার্লামেন্টে ডিসলভ করছে। কি বলে, রওশন এরশাদ বলছে একবার সারা 5 বছরে বলছে, একটা যে 6 বছরে বলছে যে কি কাঁচামরিচ কি ইউক্রেন থেকে আসে কিনা, এইটুকুনি বিরোধিতা তার, আর পুরোটাই
ফ্যাসিস্টদের দোসর হিসাবে কাজ করছে। তো সেটা এদেরকে আচার বিচারের আওতায় আনা যেতে মানে পারে, জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত, তাদেরকে বিচারের জনগণ আওতায় না আনা যেতে বলে পারে। দিক। আচ্ছা, গেল একটা। আরেকটা হচ্ছে যে এনসিপির যে বিষয়টা, এনসিপি রাজনীতি তো সিটের থেকেও রাজনীতি বড়, আমি আপনাকে বলছি। হ্যাঁ, রাজনীতিটা কি রাজনীতি বড়। আপনি দেখবেন যে মির্জা আব্বাস যখন 91 সালে পাশ করেন তখন বয়স 37 থেকে 38 বছর বয়স। আমির আব্বাস আলী খান জামানত হারিয়েছেন ওইখানে, মুজাফর হোসেন পল্টু ভূমিদশ হারিয়েছেন। তো সেইখানে আপনাকে বলছি যে রাজনীতিটা মিন করে প্রথমেই আপনার একটা ঘোষণাপত্র লাগে, আপনি কি করতে চান। তো যা এনসিপি যেটা বললো সেটা যে বললো যে আমরা মধ্যপন্থার একটা রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। আপনি দেখবেন যে নারী কমিশন, নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে যে হেফাজতের যে সমাবেশ হলো, সেখানে তারা চলে গেলেন। তো এখানে তো মধ্যপন্থা তো ধরে রাখতে পারেন নাই, এবং যাচ্ছে তাই গালিগালাজ করা হচ্ছে। সেখানে তারা এটা অমত করেন নাই, যে খুব ম্রিয়মানভাবে অমত, আমরা এটার সাথে একমত না পাই, তো এটা বলেন নাই। তো আর মধ্যপন্থার দল হিসাবে যে কাজগুলি, এবং সবশেষে আমি আপনি বলি, এখন বলবেন যে জামাতের সাথে তো বিএনপিও জোট করেছিল। আমি হলাম 275 সিটে আমি করছি, ওদেরকে 25 সিট বা কখনো 18 সিটে তার সাথে নেগোশিয়েট হয়েছে। তো এখন এনসিপির সাথে হলো উল্টা, সে 30 সিটে তাকে সমর্থন দেবে, আর এনসিপি 270 আসনে থাকে তার লোকজনের সাথে তাকে সমর্থন দিতে হবে। তো এই জন্য আমি আপনি বলছি যে মধ্যপন্থার যে রাজনীতিটা, যে এনসিপি আমরা মনে করতাম যে বাংলাদেশে রাজনৈতিক যে শূন্যতা সেটি তারা আওয়ামী লীগ নাই, যেহেতু এখানে যে ধরুন মধ্যপন্থা রাজনীতিটা চায়, সে আওয়ামী লীগের পলিটিক্সও নাই, সে বিএনপিকে কোনো কারণে পছন্দ করে না। তো সে যাবে কোথায়? সে কোথায় যাবে? তার যাওয়ার জায়গাটা ছিল এনসিপি, এবং খুব কেন এনসিপি কি সেই আস্থা হারিয়েছে? ওয়াইড আসপেক্টে, নামটাও ওয়াইড আসপেক্টে ছিল। তো সেই জায়গাটা জামাতের সাথে যাওয়ার সাথে সাথেই আর থাকবে না, এবং অনেকেই দেখবেন যে এটা জামাতের বর্ধিতাংশ ছিল, এখন এটা গ্রেটার জামাত হলো। ধন্যবাদ ঠাকুর ভাই। তুষার, গ্রেটার জামাত হয়ে যাচ্ছেন, তো এরকম তো বললে বলা যাবে যে গ্রেটার বিএনপি, ধরেন বিএনপির সাথে যারা আছে, বিএনপি তো তার যে শরিক দল একটা ন্যাক্কার জন্য কাজ করেছে না, বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, যে সব দলকে আপনি বিলীন করে দিয়েছেন। আপনি দেখেন যে এই যে সেলিম, হুদা, এরকম যারা আছে, ইভেন ববি হাজ্জাজ দলের একজন প্রধান, তিনি কি করলেন, তিনি বললেন যে আমি কৌশলগত কারণে ওই দলের প্রধান থেকে সদস্যপদ নিলাম বিএনপিতে, এবং আমি ধানের শেষে মার্কা ইলেকশন করব। তো এটা তো আপনি বহুদলীয় গণতন্ত্রের কথা মুখে বলে আসলে করলেন মাৎসর নাই। জামায়াত ইসলাম তো সেটা করে নাই। অন্য সমালোচনা করেন জামায়াতের, আমি আপত্তি করব না, কিন্তু জামায়াত ইসলামের সাথে যারা জোট সঙ্গী তারা কার মার্কা ইলেকশন করবে? নিজের মার্কে ইলেকশন করবে। কিন্তু আমরা কি দেখি নাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হুদা সাহেবকে বসিয়ে রেখে, যে এহসানুল হুদা না কি নাম, যে করেন নিজের দলটা বিরক্ত করে দেন, এবং উনি বলেন আমি আমার দল বিরক্ত করিলাম, এই কাজটা করে নাই। এটা কি আমাদের গণতন্ত্রের জন্য ভালো হয়েছে? তারা তো গ্রেটার বিএনপি হয়ে গেছে, মানে গ্রেটার বিএনপিও না, বিএনপির পেটের ভিতর ঢুকে গেছে সবাই। ফলে আমরা গ্রেটার জামাত কিনা বা কি কিনা, এটা সময় বলে দেবে যে আমরা আমাদের রাজনীতিটা, মানে আপনাদের রাজনীতি ঠিকই দাঁড়াবে। ডেফিনেটলি আমি তো মনে করি যে আমাদের এনসিপি তার রাজনীতি করবে, এবং এইটা জেনেই, এটা জানিয়েই এনসিপি এই অ্যালায়েন্সে গেছে। জি, ধন্যবাদ স্যার। জোটের ক্ষেত্রে যদি মার্কাটা এরকম ফিক্স আপ করা না হতো, যে প্রত্যেকের নিজের মার্কা ইলেকশন করতে হবে, আগে যেটা 54 সালে নির্বাচনে সবাই নৌকা মার্কা ইলেকশন করছে, জোটের 4 শরিক ছিল, অনেক সময় এটা হয়েছে, আজকে 70 বছর ধরে এই প্রথাটা চলছিল। এটাকে যখন ডক্টর ইউনূস তার ক্যাবিনেট যখন এটাকে ধ্বংস করছেন, তখন এইরকম অনেকেই কৌশল হিসেবে নিয়েছেন, কৌশল হিসেবে করতে, কৌশল হিসেবে নিজের দল বিলুপ্ত করে দিয়েছেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ, সারওয়ার তুষার এবং ঠাকুর ভাই, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।